বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুটা মেজাজ হারালেন এবং নিজের পায়ের জুতো খুলে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের বিরুদ্ধে কিছুটা ছুটে যাওয়ার চেষ্টা করলেন। এই ঘটনাটি ঘটেছে নদিয়ার গঙ্গারামপুরে। বিরোধী দলনেতা এই সম্পর্কে একটা মন্তব্যও করেছেন, সেটা আপনাদের নিশ্চিতভাবে আজকে শোনাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী যখন এই উপনির্বাচনের ফল নিয়ে বারবার দাবি করে আসছেন এবং তার প্রমাণ হিসাবে তিনি 100 জন মানুষকে নিয়ে রাজভবনে গিয়েছিলেন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, একটা নতুন ট্র্যাডিশন নাকি এসেছে। এতদিন পর্যন্ত শুধু বিজেপিকে আটকানোর চেষ্টা করতো, আর এখন শুধু হিন্দুদের আটকানোর চেষ্টা করছে। সেটা তারা তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস সিপিএম হতে পারে। একটা মারাত্মক ট্রেন্ডের কথা বলছেন শুভেন্দু অধিকারী। তার এই বক্তব্য সত্য না মিথ্যা সেটা নিশ্চিতভাবে রাজ্যপাল থেকে মিডিয়াদেরও খতিয়ে দেখার যখন দরকার রয়েছে, যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের উদ্যোগে রাস্তায় নেবে এই 4 কেন্দ্রে যে উপনির্বাচন হয়ে গিয়েছে তার ঘোষিত কর্মসূচি অনুযায়ী তিনি নদিয়ার বিভিন্ন জায়গা ভিজিট করেছেন, হিন্দু গ্রামগুলিতে ভিজিট করে তাদের কাছে বক্তব্য জানতে চেয়েছেন। এই উপনির্বাচনে ভোটের আগের দিন তাদের সাথে কি কি কাণ্ড ঘটেছে এই সব কিছু তথ্য তাদের কাছ থেকে কালেক্ট করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে আগামী 26-এর নির্বাচনে আপনাদের ভালো কোনো পরিবেশ দেওয়ার চেষ্টা করব। যখন একজন বিরোধী দলনেতা হিসাবে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং যেটা রাজনীতিতে খুব স্বাভাবিক যে একজন রাজনৈতিক নেতা তিনি রাজনীতির কর্মসূচি নেবেন, এটাতে অস্বাভাবিকতার কিছু নেই। তিনি কোনো অ্যাজিটেশন দেখাননি, তিনি কোথাও ধর্নায় বসেননি, তিনি কোথাও পথ অবরোধ করেননি। অথচ তিনি যখন সেই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন তৃণমূল আশ্রিত কিছু গুন্ডা বাহিনী, তাও আবার সেখানকার গঙ্গারামপুরের পুলিশ ইনচার্জ অনুপম ঢালির উপস্থিতিতেই এই ধরনের নির্লজ্জ ঘটনা আরও একবার প্রমাণ করে দেয় পশ্চিমবঙ্গে গণতন্ত্র ছেড়ে দিন, বিরোধীদেরও গলা টিপে ধরার চেষ্টা করা হয় এই প্রশাসন বা এই শাসক দলের তরফ থেকে, যেটা অত্যন্ত নিন্দনীয়। এবং এই সমস্ত দেখে দেখে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। নিশ্চিতভাবে এটা নতুন কোনো ব্যাপার নয়। নোংরা কালচার চোখের সামনে দেখেছেন, ভেবেছিল কাঁচ তুলে পালাবো, আমার উপর আক্রমণ করেছে আপনাদের সামনে। আমি গাড়ি থেকে নেমেছি, আমি ওদের মোকাবিলা করেছি, আমি একা মোকাবিলা করেছি। গাংনাপুরের ওসি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির তার পার্টির কালচার। শ্রী চৈতন্যদেবের ভূমি তো এটা, মানুষ দেখছে। আর আমি কাপুরুষ খাওয়ার নই, ওদের মাঝখানে দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছি। পিতৃ পরিচয় নিয়ে সে তো আমার সিস্টেম আছে, ওদের নাম চিহ্নিত করে এফআইআর করবো। ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোর্টে যাব, যা করার তো করবো। ছাড়ার লোক নাকি? ও ভেবেছিল কাঁচ তুলে অন্য লোকের মতো পালিয়ে যাওয়ার লোক নই। গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় নেমে ওদের মোকাবিলা করে এসেছি। মৃত্যু একদিন হবে, দুদিন হবে না। কাপুরুষ নই, আমার বাড়ির লোক ব্রিটিশকে তাড়িয়েছে, তা আমাকে ভয় দেখাতে পারবে না। এবং আমি খেয়াল করছি যে শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত যে কথা বলতেন এখন কিন্তু একেবারেই নতুন একটা তথ্য তিনি আনছেন এবং মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করার লোক হচ্ছেন তিনি। তিনি পরিষ্কারভাবে বলছেন যে বিজেপি টিজেপি নয়, এখন হিন্দু হলেই তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। আর আপনারা কোনো একটা সংখ্যালঘু বা মুসলিম ভোটার কেন্দ্রে দেখবেন না যে সেখানে ভোট বিঘ্নিত হয়েছে বা তাদেরকে ভোট দিতে আটকে দেওয়া হচ্ছে। একটা মারাত্মক ট্রেন্ড। শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা খতিয়ে দেখার দরকার রয়েছে। যদি সত্য হয় তাহলে নিশ্চিতভাবে ব্যবস্থা নিতে হবে। কে ব্যবস্থা নেবে? আমাদের রাজ্য প্রশাসন? নিশ্চিতভাবে না, সেটা এক্সপেক্ট করা ভুল। তাহলে কে ব্যবস্থা নিতে পারে? সেটাও বারবার বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলে দিয়েছেন যে এই প্রস্তুতি নিয়ে যতই আমরা বা এর থেকে যতই ভালো প্রস্তুতি নিয়ে আমরা নির্বাচনে যাই না কেন, সেই নির্বাচনের রেজাল্ট কিন্তু একই হবে যদি না প্রশাসনকে তৃণমূলের থেকে আলাদা করা যায়।
তার কারণ বিজেপির লড়াই শুধুমাত্র তৃণমূলের সঙ্গে নয়, তৃণমূলের সঙ্গে যদি লড়াই থাকতো এতদিন পর্যন্ত বিজেপি এই রাজ্যে ক্ষমতায় চলে আসতো, কিন্তু তৃণমূলের লড়াই বা তৃণমূল কর্মীদের লড়াই প্রশাসনের বিরুদ্ধেও, সেই জন্যই লড়াইটা এত অসম হয়ে যাচ্ছে। এবং এইখান থেকে একমাত্র মুক্তির পথ দেখাতে পারে কেন্দ্রীয় সরকার, যে কেন্দ্রীয় সরকারে এই মুহূর্তে বিজেপি রয়েছে। যদি তাদের তরফ থেকে কোনো রকমেরই সাহায্য না করা হয়, তাহলে যতই বুথ স্তরে বিজেপি শক্ত হোক না কেন, নিশ্চিতভাবে এই বিজেপির আগামী দিনে ক্ষমতায় আসা একেবারেই অলীক কল্পনার মতো। শুভেন্দু অধিকারী একটা তথ্য বলছেন, আপনাদের শোনাবো। তিনি বলছেন যে 2026-এ যদি আমরা আসতে না পারি, তাহলে কিন্তু হিন্দু শেষ হয়ে যাবে। যদি আপনারা আনতে চান, তাহলে এখনই সেটা সময়। 2026-এর বিধানসভায় কিন্তু শেষ সুযোগ। যদি আমরা আসতে না পারি, তাহলে কিন্তু হিন্দু শেষ হয়ে যাবে। একেবারেই মারাত্মক একটা কথা বললেন। যে কথা কোন ভিত্তিতে তিনি বলছেন সেটা বারবার তিনিও ব্যাখ্যা করেছেন। আসুন তার বক্তব্যটা আপনাদের শোনাবো, আশা করি আপনারাও কিন্তু শিহরিত হতে পারেন। কাছ থেকে মানুষ সরে যায়নি, মানুষের ভোটাধিকার, হিন্দুদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া। আর দ্বিতীয় আমার কাছে যেটা সবচেয়ে বড় অ্যালার্মিং, 26-এ যদি মমতা ব্যানার্জিকে তাড়াতে না পারি, তৃণমূলকে না তাড়াতে পারি, পশ্চিমবঙ্গ হিন্দুদের হাত থেকে চলে যাবে। বিজেপির হাতে নেই, থাকবে না, তা বয়ে গেছে। তার জন্য কি দিল্লিতে সরকার গঠন আটকে যাবে, না ভারত চালানো আটকে যাবে? যাবে না। আমরা হিন্দুরা আর পারবো না লড়তে, আমরা লড়তে পারবো না। আর এই যদি প্র্যাকটিস হয়, এমনিতে সংখ্যালঘু অধ্যুষিত 80-85টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আপনি জিততে পারবেন না, ওরা ভোট দেয় না, দেবেও না। আর বাকি যদি লুট করে 100টা বিধানসভা নিয়ে যায়, তো 180টা হয়ে গেল, তাহলে তো সব শেষ। আপনাকে করেছে, এরপরে পার্থ চ্যাটার্জির বাড়িকে বলবে, পার্থ চ্যাটার্জি তুমি ঘরে থাকো, বেরোলে তোকে মারবো, ভোট দিতে যাবে, দরজা ঘিরে বসে থাকবে। আমাকে বলবে বাড়ি থেকে বেরোবি না, তোর বাড়ির নিচে 100টা লোক লাঠি, গুন্ডা, বন্দুক, পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকবে, তুই বেরোলেই মেরে দেবো। তাই এর বিহিত করতে হবে এবং এই জিনিসের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। সাথে আছেন তো সবাই? আছেন তো? সত্য থাকবেন তো? আপনারা আছেন তো পিছনে? পিছনে নেই, সঙ্গে। সঙ্গে ভোটের দিন নির্বাচন বিধি ভাই, আমাকে এগুলো বলবেন না। আমি কলকাতা যাওয়ার লোক না, আমি নন্দীগ্রাম আন্দোলন করেছি, আমি জঙ্গলমহলে আন্দোলন করেছি। 16টা বিধানসভার মধ্যে 15টা বিধানসভা আমার এলাকায় লিড আছে। কাঁথি তবলুক আমি জিতেছি, আমি 2000 ভোটে মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে। এবারে সেই নন্দীগ্রামে 8200 লিড পেয়েছি। আমাকে এখানে, আপনার এখানে আসার জন্য কেউ বলেনি, আমি এসেছি। যেহেতু আমি সভাতে বলে গেছিলাম সঙ্গে আছি, আমি আপনাদের উপপ্রধানকে রাজ্যপালের কাছে নিয়ে গেছি, ওরা পশ্চিমবঙ্গ দেখেছে। তা আপনি আমাকে এগুলো বলবেন না। কলকাতা চলে গেল, কলকাতা থেকে 1.5 ঘন্টায়, না 1.5 ঘন্টায় গাংনাপুরা। ভয় শুনছেন কেন? চলে যান। শোনার তো দরকার নেই, আত্মসমর্পণ করবেন বাবুর মাস্টারের কাছে। কে বলেছে আপনার কথা শুনতে? যে 4টা লোক থাকবে তাকে নিয়ে লড়বো। শূন্য থেকে পূর্ণ করতে আমি জানি। আমি সিপিএম এর আমলে লক্ষণ শেঠকে হারিয়েছি। বাবু মাস্টার আর থেকে, বাবু মস্তানের থেকে লক্ষণ বড় গুন্ডা ছিল। আমার কাছে ওগুলো বলবেন না। 26% মুসলমান, আমি নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি, আমাকে সব বলবেন না। কলকাতা চলে যাবো, আপনার ঘরে ভাঙবে, আবার রাত্রিবেলা চলে আসবো, কাল সকালবেলা চলে আসবো। আপনার ঘর ভেঙে গেলে সারিয়ে দিয়ে যাবো। আপনাকে আহত করেছে, বড় হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। আপনাকে খুন করে দিলে আমি বাঁচিয়ে দিতে পারবো না, ভগবান সে ক্ষমতা দেয়নি। আপনার বাড়ির লোককে চাকরি দেবো। হাঁসখালিতে পুলিশের জিপে মারা গেছিল, আমি এসে হেল্প করে দিয়ে গেছি। হাঁসখালি যে মেয়েটাকে রেপ করেছিল, তার পুরো পরিবারকে অর্থনৈতিকভাবে যা সাহায্য করার সব করেছি। তা আমাকে সব বলবেন। সঙ্গে আছেন তো? আপনারা মিলেমিশে থাকুন, দিদি পঞ্চায়েত চালান ভালো করে।
শুনলেন বন্ধুরা, দেখুন 2026-এর পর না আসলে হিন্দু শেষ হয়ে যাবে কি হবে না সেটা একদিকে যেমন সময় বলবে, তেমনি শুভেন্দুবাবু এর ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা সাধারণ মানুষ হয়ে তো এটুকু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে যতই দিন এগুচ্ছে ততই যেমন অর্থনীতির অবস্থা খারাপ হচ্ছে এই রাজ্যে, তেমনি আবার দ্রব্যমূল্য বৃদ্ধির হার একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্রগুলো বাজার থেকে আপনারা কিনতে যান, বাজারে কিনতে গেলেই হাতে ছ্যাঁকা লাগছে, এটা নতুন করে বলে দেওয়ার কিছু নয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে আইন শৃঙ্খলার পরিণতি যেটা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে রাতের পর্বেও আপনাদের সামনে একটা নতুন ভিডিও আনবো, সেই বিভিন্ন ভিডিওগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পুলিশ প্রশাসনের ওপর তৃণমূল কংগ্রেসের একটি অংশ বা এই রাজ্যের একটা অংশ ভরসা রাখছেন না। তারা নিজেরাই নিজেদের প্রাসাদের মতো বাড়িতে সালিশি সভা বসিয়ে দিচ্ছেন এবং সেই সালিশি সভাতে তারাই বিচারক। তারা বিচার করে যেটা বলবেন, কাউকে শিকলে করে উল্টো দিকে ঝুলিয়ে 12 ঘন্টা ঝুলিয়ে রেখে দেওয়া হচ্ছে, তার উপরে চলছে অকথ্য অত্যাচার। কাউকে আবার রাস্তার মধ্যে ধরে নির্বিচারে মহিলা পুরুষ নির্বিশেষে পেটানো হচ্ছে, মাথার চুল কেটে দেওয়া হচ্ছে। এরকম প্রচুর চিত্র আমাদের সামনে রয়েছে। অর্থাৎ আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিল তখনও কিন্তু এতটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়নি। আর দিন দিন পরিস্থিতি কিন্তু কার্যত হাতের বাইরে চলে যাচ্ছে। তাই শুভেন্দু অধিকারী যে বক্তব্য বললেন, আরো একবার যদি 2026-এ তৃণমূল কংগ্রেস আরো 5 বছরের জন্য এই রাজ্য চালানোর জন্য লাইসেন্স রিনিউ করে নিতে পারে, তাহলে সত্যি আর বিতর্কের কোনো জায়গা থাকবে না, আর প্রতিবাদের কোনো জায়গা থাকবে না, এবং তখন কিন্তু আর আফসোস করেও লাভ হবে না। যাই হোক, বিরোধী দলনেতা চাইলে তো একাই বদল এনে দিতে পারেন না। রাজ্যবাসী যদি সতর্ক না হয়, এখনো পর্যন্ত যারা তৃণমূল কংগ্রেসকে এত কিছু দেখার পরেও ভোটের লাইনে গিয়ে এই সমস্ত দৃশ্যগুলো যাদের মাথা থেকে উধাও হয়ে গিয়ে আরো একবার তৃণমূল কংগ্রেসকেই ভোট দিচ্ছেন, কিছু শতাংশ মানুষ চুরি দুর্নীতির বাদ দিয়েও, ভোট লুটের বাদ দিয়েও তো শতপ্রণোদিত হয়েও তো কিছু মানুষ ভোট দিচ্ছেন। তারা তো এত কিছু ঘটনা দেখার পরেও, চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সবকিছু দেখার পরেও তো তারা ওই ভোটের বোতামটা টিপতে দ্বিধাবোধ করছেন না। তাহলে নিশ্চিতভাবে তাদেরও কিন্তু এই ফলের পরিণামের জন্য অপেক্ষা করতে হবে। তখন কিন্তু হাহুতাশ করে কোনো লাভ নেই। তখন যা পরিণাম আসবে সেখানে তারাই সার্ভাইভ করবে যাদের টাকা রয়েছে। যাদের কোটি কোটি টাকা রয়েছে তারা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় চলে গিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করতে পারেন। আর যাদের টাকা থাকবে না, তখন পশ্চিমবঙ্গের যাই পরিণতি হোক না কেন, সেই পরিণতি কিন্তু আমাদের মধ্যে দিয়ে যাবে, আমাদের সেগুলো কিন্তু সব সহ্য করতে হবে। সামনেই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের একেবারেই একটা বিরাট একটা উৎসব বলতে পারেন, যদিও সেটা উৎসব নয়, ঘটনাটি শহীদ দিবস উদযাপন হিসাবে উদযাপিত হয়ে থাকে। সেখানে তৃণমূল কংগ্রেসের একেবারেই গোটা রাজ্য জুড়ে তাদের আস্ফলন আমরা দেখতে পারবো। প্রত্যেক বছরকে এই ভিড় যে ছাপিয়ে যাচ্ছে সেটা দেখাতে রাজ্যের শাসক দল মরিয়া। তার কারণ এই ভিড় দেখেই মানুষের মনে নাকি আস্থা তৈরি হয় যে এখনো প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখেন। এবং যে সন্দেহটা তৈরি হয়েছিল, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি রাজনীতিতে সাময়িক বিরতি নিয়েছিলেন, তিনি কি সত্যি 21শে জুলাই উপস্থিত হবেন কিনা? আপনাদের যারা গতদিনের পর্ব আমাদের দেখেছিলেন, আমরা দেখিয়েছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি বিদেশে নেই, তিনি এই মুহূর্তে ভারতেই রয়েছে, তিনি দিল্লিতেই রয়েছে বলে জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং আমরা দেখলাম ঠিক গতকাল বিভিন্ন পত্রিকায় সেটা ছাপা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরলেন। কোথা থেকে ফিরলেন সেটা নিশ্চিতভাবে আমি বলতে পারবো না। অনেকেই বলছেন বিদেশ থেকে ফিরলেন, অনেকেই বলছেন ফিরলেন। প্রত্যাবর্তন হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের আগে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বছর পর্যন্ত 21শে জুলাইয়ের একেবারেই প্রত্যেকটি দিক খুঁটিয়ে দেখেছিলেন, এবারে কিছুটা হলেও তাকে নিরুত্তাপ দেখিয়েছে। তবে নিশ্চিতভাবে আজকের দিনে আশা করা যাচ্ছে যে তিনি আরো একবার পুরো রাষ্ট্রটা নিজের হাতে নিয়ে চলে আসতে পারবেন। তবে মাথায় রাখতে হবে তার ওপর একটা সুরক্ষা কবচ দিয়ে রেখেছিল আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে। যেহেতু লোকসভা নির্বাচন চলছিল, তাই তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু সেই রক্ষা কবচ উঠে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। সম্ভবত এই মুহূর্তে আর কোনো রক্ষা কবচ নেই। তিনি আরও একবার চেষ্টা করতেই পারেন সুপ্রিম কোর্টের কাছ থেকে। এবং সুপ্রিম কোর্ট, আমরা বারবার দেখেছি সুপ্রিম কোর্টের রায়গুলো সবসময় রাজ্য সরকারকে বেশ স্বস্তির মধ্যেই ফেলে দেয়। তাই নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আরও একটা সুখবর যদি সুপ্রিম কোর্ট এনে দিতে পারেন, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে যোগ্য সঙ্গত করছে আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারাও। তারাও কিন্তু একেবারেই তদন্তের নামে দীর্ঘদিন ধরে একই জিনিসের ওপর তদন্ত করে যাচ্ছেন। কলকাতা হাইকোর্ট যখন বারবার গুতুনি দিচ্ছে যে আপনাদের তদন্তের অগ্রগতি কতদূর হলো, লিপস অ্যান্ড বাউন্স থেকে কত টাকার সম্পত্তি আপনারা অ্যাটাচ করতে পারলেন, নিশ্চিতভাবে কিছু সম্পত্তি অ্যাটাচ করতে পেরেছেন, তার হিসাব অমৃতা সিনহার বেঞ্চে বারবার দিয়ে থাকেন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, কিন্তু সেই সম্পত্তির পরিমাণ দেখে খুশি হন না বিচারপতি অমৃতা সিনহা। তার মনে হয় কোথাও গিয়ে যে সম্পত্তির পরিমাণ নিশ্চিতভাবে এত কম হতেই পারে না। অথচ আমাদের এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, বলা ভালো অযোগ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সময়ের পর সময় নিয়ে যাচ্ছে, কিন্তু আদতে কোনো ফল হয় না। তাই লড়াইটা শুভেন্দু অধিকারীকে মাঠে নেমে একাই করতে হচ্ছে। এর উপরে আবার বিভেদ রয়েছে। দিলীপ ঘোষ একদিকে যাচ্ছেন, সুকান্ত মজুমদার একদিকে যাচ্ছেন, কারোর মধ্যে সেইভাবে কোনো সংগঠিত মিল দেখছি না। শুভেন্দু অধিকারী যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করছেন, আচ্ছা বলুন তো, এই যে মানুষগুলোর কাছে যাওয়াটা শুভেন্দু অধিকারীর কি খুব প্রয়োজন ছিল? তাকে কি কোনো দলীয় নির্দেশ ছিল যে আপনি দেখে আসুন যে মানুষগুলো ভোট দিতে পারলো না? কেন সুকান্ত মজুমদার সেই মানুষগুলোর কাছে পৌঁছালো না? কেন দিলীপ ঘোষ বা বিজেপির অন্যান্য নেতৃত্বরা ওই সমস্ত গ্রামবাসীর কাছে পৌঁছে জানার চেষ্টা করলো না আপনাদের কেন ভোট দিতে বাধা দিল তৃণমূল কংগ্রেস? সেই কাজটা কিন্তু একমাত্র করে চলেছেন শুভেন্দু অধিকারী। তাই যিনি এতটার মাটিতে নেমে লড়াইটা করছেন, যাকে তৃণমূল কংগ্রেস একেবারে প্রধান প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়েছে, রাস্তায় বেরোলে যার ওপর কালো পতাকা থেকে শুরু করে বিভিন্ন রকম স্লোগান দিয়ে যাকে ব্যতিব্যস্ত করে তোলার চেষ্টা করা হয়, তিনি যে বিরোধী দলের প্রকৃত নেতা, শুধু বিরোধী দলনেতার কথা বলছি না, প্রকৃত বিরোধী নেতা, এটা তো জনগণ এবং তৃণমূল কংগ্রেসই প্রতিষ্ঠা করে দিয়েছে। তার কারণ বিজেপিকে নিয়ে তৃণমূল কংগ্রেস যত বেশি আক্রমণ করে তার 90% শুভেন্দু অধিকারী কেন্দ্রিক। তাই এটা একেবারে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে যে শুভেন্দু অধিকারী কত বড় যোগ্য নেতা, এবং যদি পারে শুভেন্দু অধিকারী পারবে, তার নেতৃত্বেই বাংলা ঘুরে দাঁড়াতে পারবে, এবং 2026-এ শুধুমাত্র শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই যদি কোনো পরিবর্তন হওয়া সম্ভব সেটা হতে পারে। তবে রাজ্য বিজেপি যত তাড়াতাড়ি সেটা বুঝবে ততই কিন্তু সেটা ভালো। তাই শুভেন্দু অধিকারীর ক্ষমতাকে খর্ব না করে, মানসিকভাবে বা একেবারেই দলীয়ভাবে তার অধিকারকে খর্ব না করে তাকে আরো বেশি পাওয়ার দিতে হবে, তাকে মানসিকভাবে পাওয়ার দিতে হবে, তাকে দলীয় পাওয়ার দিতে হবে। তার কারণ একমাত্র তিনিই পারেন রাস্তা দেখাতে পশ্চিমবঙ্গবাসীকে, এবং এই নৈরাজ্যের শাসন থেকে মুক্তি দিতে একমাত্র যিনি পারেন এই মুহূর্তে, একমাত্র ভরসাযোগ্য, যিনি এই রাজ্যের শাসক দলের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রমাণ করে দিয়েছেন, সেই শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই যার নেতৃত্বে পশ্চিমবঙ্গবাসী কোনো পরিবর্তনের আভাস দেখতে পারে। আপনারা যদি সহমত হয়ে থাকেন তাহলে নিশ্চিতভাবে জোরদার আপনাদের মতামত আজকের পর্বেই লিখে যান। এখনকার মতো এখানেই শেষ করলাম।